বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুর মূল নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, বিএনপি জামায়াত দেশের উন্নয়ন চায় না বলেই সেতুর কাজ বন্ধ করে দিয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে চুক্তি হয়, তারা এগিয়ে আসে, হঠাৎ কোনো কারণ ছাড়াই তারা এখানে দুর্নীতির একটা অভিযোগ আনে। পদ্মার ব্যাপারে কোথায় কি দুর্নীতি হয়েছে সেটা আমি জানতে চাই। আমরা চিঠিও লিখলাম, কিন্তু আর কোনো উত্তর পাইনি। খুশি দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে বলে আশাবাদ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি পারমিতা হিনা এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বরাদ্দের আগেই দলীয় প্রতীক নিয়ে চলছে পৌর নির্বাচনের জনসংযোগ। সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে প্রস্তুত ভোটাররা। রাজধানীর ধানমন্ডি ও পুরান ঢাকায় বেশ কয়েকটি সুপার শপ ও রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বাসি ও ভেজাল খাবার রাখার দায়ে 11 লাখ টাকা জরিমানা। স্বাধীনতার পর জনশক্তি রপ্তানিতে কোটির মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। জবাবদিহি নিশ্চিত হলেই আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব, মত বিশ্লেষকদের। টানা 16 ঘন্টা আলোচনা শেষে জলবায়ু চুক্তির খসড়ায় সম্মতি। আজই চূড়ান্ত হবে মন্ত্রী পর্যায়ের বৈঠকে। এবং বিপিএল এর প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে 72 রানে হারিয়ে ফাইনালে কুমিল্লা। এলিমিনেটরে ঢাকাকে 18 রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে বরিশাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামায়াত দেশের মানুষের উন্নয়ন চায় না বলেই তারা পদ্মা সেতুর কাজ বন্ধ করে দিয়েছিল। পদ্মা সেতুর মূল নির্মাণ কাজের উদ্বোধনের পর বিকেলে মুন্সিগঞ্জের মাওয়ায় আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের কেউ রক্ষা করতে পারবে না, তাদের বিচার শেষ করা হবে। প্রায় 669 জনকে তারা পুড়িয়েছে আগুন দিয়ে। বাসে কন্ট্রাক্টর ঘুমাচ্ছে, জ্যান্ত মানুষটাকে পুড়িয়ে মেরেছে। আপনারাই বিচার করে দেখেন। আল্লাহ যে বিচার করেছে, বলছে মৃত্যুর পর কেউ গুনাহ করলে দোজখের আগুনে যাবে, মৃত্যুর পরে আগুনে যাবে, দোজখের আগুনে। আর খালেদা জিয়া জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। যারা এই আগুন দিয়ে পুড়িয়েছে, যারা হুকুমদাতা, যারা অর্থ সরবরাহ করেছে, যারা পরিকল্পনা করেছে, প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হবে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে আমরা দেব না। এই সেতুকে ঘিরে এই অঞ্চল এবং আমাদের ওই জাজিরা অঞ্চল দুই পাশেই ব্যাপক উন্নয়নের কাজ হবে। নতুন স্যাটেলাইট শহর গড়ে উঠবে, সেখানে আধুনিক সমস্ত সুযোগ সুবিধা হবে, সুন্দরভাবে এই এলাকাগুলি আরও উন্নত হবে, শিল্প কলকারখানা গড়ে উঠবে, মানুষের কোনো দুঃখ কষ্ট থাকবে না, মানুষের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। সেইভাবে পরিকল্পনা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি, কাজে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং বাকি কাজটুকু যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আপনারা সেভাবে সহযোগিতা করবেন। ওই হায়নার দল যেন আর এই দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, তার জন্য আওয়ামী লীগের হাতকে আপনারা শক্তিশালী করুন, যেমন উন্নয়নের কাজের যে গতিশীলতা এনেছি তার জন্য আমরা অব্যাহত রাখতে পারি। এর আগে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে নদী শাসন কাজের ফলক উন্মোচন করেন তিনি। সেখানে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রই পদ্মা সেতুর নির্মাণ কাজ বন্ধ করতে পারেনি। এই সেতুর কাজ শুরুর মধ্য দিয়ে প্রমাণিত হলো নিজেদের কাজ করার সক্ষমতা বাংলাদেশের আছে। পরে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মূল পাইলিং কাজের উদ্বোধন করেন তিনি। দেবাশিস রায়কে সঙ্গে নিয়ে শাহ আলী জয়ের রিপোর্ট। স্বপ্ন পূরণে আরও এক ধাপ, দাতাদের মুখ ফিরিয়ে নেয়া, দেশের ভেতরে বাইরে নানামুখী চক্রান্ত, এ সব কিছুই খারিজ করে দিয়ে পদ্মা সেতুর বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য এক গতিতে।
সেতু নির্মাণ হচ্ছে বাংলাদেশের নিজ খরচে। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নদী শাসনের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেখানে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারের দৃঢ়তার কারণে স্বপ্নের এই সেতু নির্মাণের পথে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি। কানাডা কোর্ট এখন ওয়ার্ল্ড ব্যাংককে নির্দেশ দিয়েছে যে কি কি দুর্নীতি হয়েছে সেগুলি তাদের জানাতে, তারা এখন পর্যন্ত কিছু জানাতে পারে নাই। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেই। আমি ঘোষণা দিই, আমরা আমাদের নিজেদের অর্থায়ন করব। বাংলাদেশের জনগণের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম। এই যে সাহস, সহযোগিতা, যে এই যে সাড়া আমি পেয়েছিলাম, সেটাই আমাকে শক্তি জুগিয়েছে, সাহস জুগিয়েছে। পরে নদীর বুকে মূল সেতুর নির্মাণ কাজ ঘুরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। মাওয়া প্রান্তে সেতুর পাইলিং এর কাজও উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে, এটি বড় প্রাপ্তি। শত বাধার মুখেও আজ বাংলাদেশ এটা প্রমাণ করেছে যে হ্যাঁ, বাংলাদেশ নিজেও পারে। কারো কাছে ভিক্ষা চেয়ে নয়, হাত পেতে নয়, আমরাও যে পদ্মা সেতুর মতো এরকম একটা বিশাল সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করতে পারি, সেই যোগ্যতা বাংলাদেশ যে অর্জন করেছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। ইতোমধ্যে 28,000 কোটি টাকার এই সেতু প্রকল্পের 27% কাজ শেষ হয়েছে। এই সেতু নির্মাণ হলে দেশের প্রবৃদ্ধি বাড়বে 1.23 ভাগ। অনিশ্চয়তা আর আশঙ্কার স্থান এখন ইতিহাসের খাতায়। দূরদর্শিতা আর সাহসিকতার পথ বেয়ে পদ্মা সেতু এখন বাংলাদেশের সামনে এক দৃশ্যমান বাস্তবতা। পদ্মাপাড়ের মানুষের কাছে পদ্মা সেতু এখন আর শুধুমাত্র সেতু নয়, যেন আগামী দিনের সমৃদ্ধির সোপান। যে সোপান ধরে এগিয়ে যাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, এগিয়ে যাবে বাংলাদেশ। শাহ আলী জয়, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। অবশেষে জটিলতা আর সীমাবদ্ধতার সব সমীকরণ ভেঙে বাস্তব কাঠামোর দিকে যাত্রা শুরু করলো স্বপ্নের পদ্মা সেতু প্রকল্প। জাজিরা ও মাওয়া প্রান্তে নদী শাসন আর মূল সেতুর নির্মাণ কাজ উদ্বোধনের পর বাঁধ ভাঙা উল্লাস ছুঁয়ে দিয়েছে পদ্মার দুপারের বাসিন্দাদের। তাদের আশা, নদীবেষ্টিত দক্ষিণ জনপদের জীবন মান বদলে উন্নয়নের সোপান হবে এই সেতুটি। পদ্মার দুপারের মানুষগুলোর উচ্ছ্বাস নিয়ে দেবাশিস রায়ের রিপোর্ট। পদ্মাপাড়ের জাজিরা প্রান্তে শনিবারের সকালটা ছিল একেবারেই ভিন্নতায় ভরা। কুয়াশাচ্ছন্ন নিস্তব্ধ ভোরের নীরবতা ভেঙে ব্যস্ত হয়ে ওঠে চারপাশ। ব্যস্ত হবেই না বা কেন, পুরো জাতির আকাঙ্ক্ষার শীর্ষে থাকা স্বপ্নের সেতুর নদী শাসনের কাজ যে শুরু হবে পদ্মার এই পার থেকেই, তাই হাজারো জনতার অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের। মনের অবস্থা অনেক ভালো, এমনকি তারা অনেক খুশি, অনেক খুশি এই পদ্মা সেতু বাস্তবে রূপ নেওয়ার ফলে। যে কোনো জায়গায় আলোচনা করলে বোঝা যায় যে এত স্বতঃস্ফূর্ত মানুষ, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। একজন নাগরিক হিসাবে এত ভালো লাগতেছে আমাদের কাছে। আমার কাছে খুবই ভালো লাগছে, এত ভালো লাগছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এত লোক আমাদের মনে যে এখন কি বলছে, এটা আমরা ভাষায় বলতে পারতেছি না যে আমরা এই সেতু পাচ্ছি, এই সেতু হবে। প্রমত্তা পদ্মার বুক চিরে 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে পুরো নদীতেই চলছে এক মহাকর্মযজ্ঞ। আর সে দৃশ্য নিজের চোখে এক পলক দেখতে শত শত নৌকার বহর ভাসতে দেখা যায় পদ্মার ঢেউয়ে। আমাদের এলাকায় ঘরে ঘরে ঈদ, আমাদের নয়নের মনে আমাদের জননেত্রী শেখ হাসিনা আসছে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের জন্য। আমাদের ঘরে ঘরে ঈদের আনন্দ। আজকে সেই স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নিচ্ছে জননেত্রী শেখ হাসিনার দৃঢ়তার কারণে এবং তার ইচ্ছা শক্তির মাধ্যমে আমরা এটা জয় করতে সক্ষম হয়েছি। এদিকে মাওয়া প্রান্তেও ছড়িয়ে পড়ে আনন্দ। স্থানীয় জনতা জানায়, এই সেতুতেই দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানীর যোগাযোগে ঘুচে যাবে সব দুঃখ। উদ্বোধন করবে শেখ হাসিনা, তার জন্য আমাকে খুব আনন্দ লাগতেছে। আমরা মিছিল নিয়ে আসছি এখানে, অবশ্যই হবে, এই জন্য আমরা খুব আশাবাদী। আমরা আমাদের খুব ভালো লাগতেছে, খুব আমরা আনন্দ। সবকিছু ঠিক থাকলে সরকারের চ্যালেঞ্জ আর আপামর জনতার লালিত স্বপ্ন পূরণ এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্পের বাস্তবায়ন যেমন আত্মবিশ্বাসী করবে পুরো জাতিকে, ঠিক তেমনি এই সেতুই হয়তো পাল্টে দেবে এই জনপদের ভবিষ্যৎ, জন্ম দেবে জাতীয় অর্থনীতির নতুন হিসেব নিকেশ। শরীয়তপুরের জাজিরা পয়েন্ট থেকে দেবাশিস রায়, সময় সংবাদ। এবার পৌর নির্বাচনের খবর। পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ না হলেও প্রচারণা থেমে নেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের। সমর্থন আদায়ে দিচ্ছেন মডেল পৌরসভার প্রতিশ্রুতি।
আর ভোটাররা বলছেন পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সৎ ও যোগ্য প্রার্থীকেই তারা বেছে নেবেন। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের 4টি পৌরসভার অলিগলিতে প্রচারণা শুরু করেন মেয়র প্রার্থীরা। পিছিয়ে নেই কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরাও। পৌরসভার উন্নয়নে প্রতিশ্রুতির বাণী নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। পৌরসভার উন্নয়নে মানুষের কল্যাণে কাজ করতে চাই, মানুষও আমাকে সুন্দরভাবে রেসপন্স করছে। আমার জয়ের ব্যাপারে আমরা 100% নিশ্চিত যে আমরা জয় হবে ইনশাআল্লাহ। আগামী 14 তারিখে আমাদের প্রতীক বরাদ্দ হবে। প্রতীক বরাদ্দের সময় আমরা এ বিষয়ে আরো সবাইকে সুস্পষ্টভাবে বলে দিব, যাতে তারা সবাই আচরণবিধি মেলে সবার সহযোগিতা নিয়ে যাতে আমরা শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন সম্পন্ন করতে পারি। বাগেরহাট পৌরসভার চিত্র একই রকম, সব জায়গাতেই ভোটের হাওয়া। এখানকার আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা বাড়ি বাড়ি ঘুরে গণসংযোগ করেন। নির্বাচিত হলে অর্ধশত বছর আগের এই পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। অবশ্যই একটা সুন্দর একটা সুষ্ঠু পরিবেশে একটা নির্বাচন করবেন, আমি ইনশাআল্লাহ আশাবাদী যে আমি হব। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি নাগরিক সমস্যার সমাধান করব। যে উপযুক্ত ব্যক্তি আমরা তাকে দেখতে চাচ্ছি। মৌলভীবাজার পৌরসভার দরগা মহল্লা এলাকা এখন মুখর প্রার্থীদের পদচারণায়। গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আর যোগ্য প্রার্থী নির্বাচনে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত ভোটাররা। জনগণের সাধারণ আশা আকাঙ্ক্ষা যাতে ফুলফিল হয় এরকম প্রার্থী আমরা কামনা করি। মৌলভীবাজার পৌরসভার যে উন্নয়ন করতে পারবো তারাই ভোট দিব আমরা। দরগা মহল্লা এলাকায় গণসংযোগ করছি এবং প্রতিদিন এইভাবেই রাত 12টা-1টা পর্যন্ত আমরা গণসংযোগ চালিয়ে যাচ্ছি। পৌর নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ নেত্রকোনা পৌরসভায়। একদিকে প্রার্থীরা চালাচ্ছেন প্রচারণা, অন্যদিকে চায়ের দোকান থেকে শুরু করে সবখানে চলছে প্রার্থী নির্বাচনে ভোটারদের আলোচনা। নেত্রকোনা পৌরসভা উন্নয়ন কল্পে যে রাস্তাঘাট, ড্রেন, আবর্জনা দূর করতে পারবে তাকে আমরা ভোট দিব। এদিকে নির্বাচিত হলে নেত্রকোনাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি প্রার্থীদের। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। রাজনৈতিক উদ্দেশ্যে পৌর এলাকাগুলোতে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে বলে অভিযোগ তুলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৌর নির্বাচনে ভরাডুবি ঠেকাতে সরকার দমন নীতি গ্রহণ করেছে। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। যে কোনো মূল্যে নির্বাচনে জয়লাভ করে সরকার নিজেদের জনপ্রিয় বলে দাবি করার জন্যই দলীয় প্রতীকে নির্বাচনের আয়োজন করেছে বলেও অভিযোগ করেন তিনি। সারা বাংলাদেশে দেখবেন যে আবার কারাগারগুলো পূর্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা খুব ভালো করে জানে যে বিএনপিকে, বিরোধী দলকে যদি দমন না করা যায়, তাদেরকে যদি এইভাবে গ্রেপ্তার করে আটকে রাখা না যায়, ত্রাস দেখে আটকে রাখা না যায়, তাহলে এই নির্বাচনেও তাদের ভরাডুবি করতে পারে। সেই জন্যই তারা আজকে এই ধরনের একটা দমনমূলক একটা ব্যবস্থা নিয়েছে। তো এই একটা পরিস্থিতিতে যে নির্বাচন একটা তামাশার মতো অবস্থা দাঁড়িয়েছে, এই দলীয় প্রতীকে নির্বাচন করেই প্রমাণ করা হবে যে বর্তমান শাসক গোষ্ঠী হচ্ছে জনগণের সবচেয়ে প্রিয় রাজনৈতিক দল। আমরা এই নীল নকশা বুঝি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভাইস চেয়ারম্যান সহ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার নিজ কার্যালয়ে রাত 9টায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদকরা। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক অবস্থা ও আসন্ন পৌর নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে বিএনপির সূত্র থেকে জানা গেছে। রাত 11টার সময় আরও থাকছে। অ্যান্টিবায়োটিক ব্যবহারের 10 দিন পর বাজারজাত করলে ব্রয়লার মুরগি হতে পারে নিরাপদ প্রাণীজ আমিষ। খামারিদের প্রশিক্ষণ দেওয়া সহ সচেতনতা বাড়ানোর পরামর্শ।
বিভিন্ন দুর্যোগের মাঝেও প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বিশ্বের মধ্যে বাংলাদেশ অন্যতম বলে মন্তব্য করেছেন অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সাইমা হোসেন। সকালে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। দেশের অন্যান্য দুর্যোগ মোকাবেলা করতে গিয়ে যাতে প্রতিবন্ধীরা অবহেলিত না হয় সেদিকেও সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সাইমা হোসেন। এদিকে একই অনুষ্ঠানে যে কোনো দুর্যোগের সময় উদ্ধার অভিযানে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী। 3 দিন ব্যাপী এই সম্মেলনে দেশি বিদেশি 400 প্রতিবন্ধী অংশ নিচ্ছেন। এবার স্বাধীনতা 44 বছরের জনশক্তি রপ্তানি নিয়ে রিপোর্ট। জনশক্তি রপ্তানিতে প্রায় 1 কোটির মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার 44 বছরে অভিবাসী বিষয়ক আলাদা মন্ত্রণালয়, রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য নীতিমালা, $1.5 বিলিয়ন রেমিটেন্স সহ এ খাতের সফলতা অনেক। তবে সমুদ্র পথে অবৈধভাবে বিদেশগামীদের বিপন্ন জীবন কিছুটা হলেও ম্লান করে দিয়েছে এসব অর্জন। এই অবস্থায় এ খাতের অনিয়ম দূর করে জবাবদিহি নিশ্চিত করতে পারলেই আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে বলে মনে করেন বিশ্লেষকরা। সাজিদ রাজু রিপোর্ট। একটু সুখের আশায় সমৃদ্ধির খোঁজে ঘর ছেড়ে বিদেশে পাড়ি জমান বাংলাদেশিরা। এদেরই শ্রমে ঘামে পাঠানো রেমিটেন্সের পরিমাণ বর্তমানে প্রায় $1.5 বিলিয়ন। 2 দশক আগেও যা ছিল $1,000 মিলিয়ন নিচে। স্বাধীনতার পর আরব বিশ্বে নির্মাণ শ্রমিক পাঠানোর মধ্য দিয়ে জনশক্তি রপ্তানির বিকাশ ঘটে বাংলাদেশে। 3000 থেকে শুরু হয়ে সময়ের ব্যবধানে সে সংখ্যা এখন 90 লাখ ছাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের শ্রমিক যাচ্ছে দেশ মহাদেশে। এ খাতের বিকাশে হয়েছে আলাদা মন্ত্রণালয়, প্রতিষ্ঠা হয়েছে আলাদা ব্যাংক। তবে দক্ষ শ্রমিক পাঠানোর প্রতিযোগিতায় অন্য দেশগুলোর তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ জনশক্তি রপ্তানি নিশ্চিত করতে না পারলে বাজার হারাবে বাংলাদেশ। জনশক্তি রপ্তানিতে খরচ কমানো ও সুশাসন নিশ্চিত করাও চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। বাইরের দেশে এমপ্লয়াররা যখন আসে তখন আমরা যখন নেগোসিয়েশন টেবিলে যখন বসি তখন আমরা ওই আনস্কিল ভাবে প্রেজেন্ট করার কারণে কেন প্রথমে নেগোসিয়েশন আমরা হারিয়ে ফেলি। বেতন, সুযোগ সুবিধা এগুলো আন্ডারমাইন হয়ে যাবে তখনই আপনি যদি আনস্কিল হিসাবে পরিচয় দেন। গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা সেটা একটা বড় চ্যালেঞ্জ। বিদেশে দক্ষ জনশক্তির বড় চাহিদা, আমাদের অতিরিক্ত জনশক্তি রয়ে গেছে, কিন্তু সেটাকে আমরা ঠিক ভ্যালু অ্যাড করে পাঠানো সেটা খুব দরকার। প্রবাসী কল্যাণমন্ত্রী বলছেন, শ্রমিকদের দক্ষতা নিশ্চিত করার বিষয়টিতেই দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। প্রতি উপজেলাতে একটা ট্রেনিং সেন্টার হবে এবং ওই ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমরা দক্ষ জনশক্তি রপ্তানি শুধু নয়, দেশের জন্য আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলব। মধ্যপ্রাচ্যে আরও লোক পাঠানো, অস্ট্রেলিয়াকে ওপেন করা, থাইল্যান্ডকে ওপেন করা, নতুন নতুন বাজার সৃষ্টি করে। শ্রমবাজারের বহুমুখিতা ও নারী শ্রমিকদের নিরাপত্তায় নেয়া সরকারের নানা পদক্ষেপের সুফল দেশ খুব শিগগিরই পাবে বলেও জানান মন্ত্রী। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিতুমির সরকারি কলেজ ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ, 7 জন আহত। যেখানেই ভেজাল পাওয়া যাবে সেখানে অভিযান চালিয়ে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র সাইদ খোকন। দুপুরে রাজধানীর পুরান ঢাকা ও ধানমন্ডিতে বিভিন্ন রেস্টুরেন্ট ও সুপার শপে মেয়রের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় পচা ও বাসি খাবার রাখার দায়ে এগোরা, মিনাবাজার ও নান্দোজ সহ বিভিন্ন সুপার শপ ও রেস্টুরেন্টকে 11 লাখ টাকা জরিমানা করা হয়। দেশের অন্যতম সেরা ব্র্যান্ড আগোরা গ্রাহকদের আস্থার শীর্ষে থাকলেও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের স্টোরে পাওয়া যায় পচা মাছ ও বাসি মাংস। দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় রাজধানীর নামকরা বিভিন্ন রেস্টুরেন্ট ও সুপার শপে। ধানমন্ডির 27 নম্বরে অবস্থিত নান্দুসে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যদ্রব্য রাখায় 2 লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বারবিকিউ 2 ও মিনাবাজারকেও 2 লাখ টাকা করে জরিমানা করা হয়। একদিনের আগে যে ডেট এক্সপায়ার হয়েছিল
ছিল, আমি জাস্ট এটা স্টোর থেকে বের করে দিয়েছিলাম। যেটা ছিল এটা আমার আগেই হয়তো রাখা উচিত ছিল, বাট হয়তো ওনারা এসে পেয়েছে যেটা কিনা আমার স্টোরের বাইরে পাইনি, স্টোরের মধ্যে পেয়েছে। জনস্বাস্থ্যের কথা বিবেচনা নিয়ে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানান প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন মার্কেট থেকে আমরা স্যাম্পল কালেক্ট করব, করে এটি আমাদের যে ল্যাবরেটরি আছে, পাবলিকের ল্যাবরেটরি, সেখানে আমরা পাঠাবো। সেখান থেকে যদি ভেজাল পাওয়া যায় তাহলে আমরা মামলা দায়ের করব। এদিকে 2013 সালের নিরাপদ খাদ্য আইন অনুযায়ী যেখানে ভেজাল পাওয়া যাবে সেখানেই অভিযান চালিয়ে দোষীদের বিরুদ্ধে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সায়েদ খোকন। নিরাপদ খাদ্য আইন 2013-র আওতায় আমরা অভিযান পরিচালনা শুরু করেছি। এই অভিযান চলবে। এখন থেকে খাদ্যে ভেজাল যেখানেই পাওয়া যাবে সর্বোচ্চ জরিমানা এবং জেলের ব্যবস্থা করা হবে, জেল দেওয়া হবে। এর আগে পুরান ঢাকার আল ইসলাম রেস্টুরেন্টে আল কালামস কিচেন ও ক্যাফে ইউসুফকে মোট 2 লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে লাইসেন্স ছাড়া হাসপাতাল ও ডায়াগনস্টিক পরিচালনা ও ল্যাব পরীক্ষা ছাড়াই রিপোর্ট দেওয়ার দায়ে 3টি হাসপাতালকে 11.5 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিতুমির সরকারি কলেজ ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে 7 জন আহত হয়েছেন। দুপুরে রাজধানীর তিতুমির কলেজের তথ্য কেন্দ্রের সামনে এই সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, বেলা 12টার দিকে তথ্য কেন্দ্রের সামনে কলেজ ছাত্রলীগের গোপালগঞ্জ গ্রুপ ও ব্রাহ্মণবাড়িয়া গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 7 জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। দেশের পূরণকৃত প্রাণীজ আমিষের 2/3 আসে ব্রয়লার মুরগি থেকে। তবে এটি খাদ্য হিসেবে কতটা নিরাপদ? বিশেষজ্ঞরা বলছেন, ব্রয়লার মুরগিতে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমানোর পাশাপাশি মৃত্যুরও কারণ হতে পারে। তবে অ্যান্টিবায়োটিক প্রয়োগ কমানো এবং প্রয়োগের 10 দিন পর তা বাজারজাত করলে খাদ্য হিসেবে এটি নিরাপদ। সরকারি ও বেসরকারি উদ্যোগে নিরাপদ ব্রয়লার মুরগি উৎপাদন করছেন গাজীপুরের 150 জন খামারি। শেখ জায়েদের রিপোর্ট। 90-এর দশকে দেশে বাণিজ্যিকভাবে ব্রয়লার মুরগি পালন শুরু। এতে প্রাণীজ আমিষের ঘাটতি পূরণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় অনেকের। জন্মের 1 মাসের মধ্যেই খাওয়ার উপযোগী হয় এক একটি মুরগি। কিন্তু মাংস উৎপাদনে যে ওষুধ ব্যবহার হচ্ছে তা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। যদি র্যান্ডাম আমাদের অ্যান্টিবায়োটিক ব্রয়লার ফার্মে ব্যবহার করা হয় এবং এই মাংসটা যদি মানুষ কন্টিনিউয়াস খাইতে থাকে, সেই ক্ষেত্রে এই সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো মানুষের দেহে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যাবে। সেক্ষেত্রে মানুষের জীবন অবশ্যই হুমকির মধ্যে আসবে। তবে সুখবর হচ্ছে, এরই মধ্যে নিরাপদ এই আমিষ উৎপাদন করছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার কর্ণপুর গ্রামের 150 জন খামারি। এক্ষেত্রে খামারিদের প্রশিক্ষণ ও উপজেলা প্রাণী সম্পদ বিভাগকে সহযোগিতা করছে জাইকা ও বিপিএটিসির ইমপ্রুভিং পাবলিক সার্ভিস থ্রো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট IPS TQM প্রকল্প বাস্তবায়নে জাপানি ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ থিম কাইজেন। জনসেবার মান বৃদ্ধিকরণের লক্ষ্যে বিভিন্ন রকমের প্রজেক্ট নেওয়া হয়েছে। এটা হলো কাইজেন থিমের মাধ্যমে। যেহেতু এখানে বায়োসিকিউরিটি প্রচুর পরিমাণে ডেভেলপ করছে, সেই ক্ষেত্রে আমাদের এখানে রোগ বালাই অনেক কম হচ্ছে। যেহেতু আমাদের এখানে রোগ বালাই কম হচ্ছে, সেহেতু আমাদের এখানে খামারিদের মেডিসিন অনেক কম লাগছে। আগে 1000 মুরগির মধ্যে আমরা 5000 টাকা টিকাদান করতাম। এখন অ্যান্টিবায়োটিক দেই না, যদিও দেই তাইলে আপনার হার্বালের কিছু এনে দিতেছি। নিরাপদ খাদ্য উৎপাদনের স্বার্থে এই প্রকল্প আরো বড় পরিসরে দেশব্যাপী ছড়িয়ে দিতে উপজেলা প্রাণী সম্পদ বিভাগে জনবল বৃদ্ধি এবং খামারিদের সরকারি সহযোগিতা দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। শেখ জায়েদ, সময় সংবাদ, গাজীপুর। অবশেষে ফ্রান্সের প্যারিসে জলবায়ু সম্মেলনের চূড়ান্ত চুক্তির খসড়া প্রকাশ করা হয়েছে। খসড়াটি অনুমোদনের জন্য এরই মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকে উপস্থাপন করা হয়েছে। সেখানে কোনো ধরনের আপত্তি ছাড়াই অনুসমর্থিত হওয়ায় এই খসড়াটিকে চূড়ান্ত চুক্তিতে পরিণত করা হবে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফেভিউস জানিয়েছেন, এই চুক্তি অনুযায়ী উন্নত দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রায় $8 লাখ দিতে হবে। এর আগে জলবায়ু সম্মেলনের বর্ধিত দিনে টানা 16 ঘন্টা কর্মকর্তা ও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনার পর খসড়াটি চূড়ান্ত হয়। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মাত্রা
2 ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনাই হবে খসড়া চুক্তির উদ্দেশ্য। তিনি আরো জানিয়েছেন, উচ্চাকাঙ্ক্ষী ঐতিহাসিক চুক্তিটি কার্যকর হলে প্রতি 5 বছরে তা পর্যালোচনা করা হবে। এদিকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস নয়, বরং তা 1.5 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনার দাবি অব্যাহত রেখেছে ফরাসি পরিবেশবিদরা। বিপিএল এর খবর। বিপিএল এর এলিমিনেটর ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে 18 রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে বরিশাল বুলস। টস হেরে আগে ব্যাট করতে নেমে 5 উইকেটে 135 রান সংগ্রহ করে বরিশাল। জবাবে কুপার, আলামিন ও তাইজুলদের বোলিং তোপে 8 উইকেটে 117 রানেই থামে ঢাকার ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন বরিশালের আলামিন। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি বরিশাল বুলসের। ব্যক্তিগত 4 রানে রনি তালুকদার সাজঘরে ফেরার পরই শুরু হয় ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেলের ব্যাটিং ঝড়। সাব্বিরকে সাথে নিয়ে তিনি গড়েন 70 রানের দুর্দান্ত জুটি। ব্যক্তিগত 31 রানে মুস্তাফিজের অসাধারণ কাটারে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ক্রিস গেল। এরপর দলীয় 84 রানে নাবিলের শিকারে পরিণত হবার আগে সাব্বির করেন 41 রান। শেষ দিকে অধিনায়ক মাহমুদুল্লাহর 37 রান ছাড়া আর কেউ তেমন স্কোর করতে না পারায় 135 রানের মাঝারি সংগ্রহ পায় বুলস। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 13 রানে রাজুকে ফিরিয়ে দিয়ে বরিশালের হয়ে প্রথম আঘাত হানেন কেভন কুপার। এরপর একে একে হাফিজ, অধিনায়ক সাঙ্গাকারা এবং নাসিরও ফিরে গেলে বিপর্যয়ে পড়ে ডায়নামাইটস। শেষ দিকে ওয়ালারের 18 ও মুসাদ্দেকের 26 রান দর্শকদের বিনোদন দিলেও হার এড়াতে পারেনি ঢাকা। শেষ পর্যন্ত 117 রানেই থামে ডায়নামাইটসের ইনিংসের চাকা। এদিকে প্রথম দল হিসেবে বিপিএল এর তৃতীয় আসরে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে 72 রানে হারিয়েছে তারা। মিরপুরে টস হেরে ইমরুল কায়েসের 67 রানের সুবাদে 7 উইকেটে 163 রানের বড় সংগ্রহ পায় কুমিল্লা। জবাবে আশার জায়দি ও আবু হায়দারের বোলিং তোপে মাত্র 91 রানে গুটিয়ে যায় রংপুর রাইডার্স। এই ম্যাচ হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারের মাধ্যমে ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে রাইডার্সের সামনে। মিরপুরে টস হেরে বেশ সাবধানী ছিলেন কুমিল্লার 2 উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও লিটন দাস। তবে সময়ের সঙ্গে খোলস ছেড়ে কুমিল্লার হয়ে সর্বোচ্চ উদ্বোধনী রানের জুটি গড়ে দলীয় 79 ও ব্যক্তিগত 28 রানে ফেরেন লিটন দাস। অন্য প্রান্তে 50 তুলে ইমরুল কায়েস ফেরেন ব্যক্তিগত 67 রানে। দ্রুতই সতীর্থদের অনুসরণ করেন আন্দ্রে রাসেল ও আহমেদ শেহজাদ। শেষের দিকে আশার জায়দির 15 বলে 40 রানের ঝোড়ো ইনিংসের সুবাদে 163 রানের সংগ্রহ পায় ভিক্টোরিয়ান্স। জবাবে দলীয় মাত্র 36 রানে 2 উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার ও সিমন্সকে হারায় রাইডার্স। এরপর জায়দি ও আবু হায়দার রনির বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারতে থাকে রংপুর। শেষের দিকে পেরেরা কিছুটা প্রতিরোধ করলেও তা রংপুরের বড় হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। জায়দি ও আবু হায়দার রনি নিয়েছেন 4টি করে উইকেট। রাত 11টার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুর মূল নির্মাণ কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, বিএনপি জামায়াত দেশের উন্নয়ন চায় না বলেই সেতুর কাজ বন্ধ করে দিয়েছিল। পদ্মা সেতুর কাজ শুরু হওয়ায় খুশি দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে বলে আশাবাদ। বরাদ্দের আগে দলীয় প্রতীক নিয়ে চলছে পৌর নির্বাচনের জনসংযোগ। সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে প্রস্তুত ভোটাররা। রাজধানীর ধানমন্ডি ও পুরান ঢাকায় বেশ কয়েকটি সুপার শপ ও রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বাসি ও ভেজাল খাবার রাখার দায়ে 11 লাখ টাকা জরিমানা। এবং বিপিএল এর প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে 72 রানে হারিয়ে ফাইনালে কুমিল্লা। এলিমিনেটরে ঢাকাকে 18 রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করল বরিশাল। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।